আদান আসছে 20শে ডিসেম্বর। দেবদা এতদিন পরে মেন স্ট্রিম মাসালা ছবিতে, তোমরা কতটা এক্সাইটেড? আই থিঙ্ক আমাদের এই কনভারসেশন রিসেন্ট টাইমে শুনতে পাচ্ছি বাংলা সিনেমা নাকি রাইটস বিক্রি করতে অসুবিধে হচ্ছে, মানে সেভাবে নাকি টেলিভিশন রাইটস বিক্রি হচ্ছে না অনেক সিনেমার। সেন্টিমেন্টালের সমসাময়িক যে সিনেমাগুলো এসেছিল এরকমও শুনতে পাওয়া যাচ্ছে বেশ কিছু সিনেমার রাইটস নাকি বিক্রি হয়নি। তো এখান থেকে ইন্ডাস্ট্রির ভেতরকার অনেকের মধ্যেই তো প্রশ্ন জাগতে পারে যে সেন্টিমেন্টালের রাইটস কিভাবে বিক্রি হয়ে টেলিভিশনে চলে আসছে ছবিটা, এই ব্যাপারটা নিয়ে তোমাদের বক্তব্য কী থাকে? সেন্টিমেন্টালটা তৈরি করতে মাঠে নামলে কতটা বেগ পেয়েছিলে গো, সাপোর্ট কতটা পেয়েছিলে, আর সাপোর্ট পাওনি কতটা? সাপোর্ট পেয়েওছি আবার পাইও নি, মানে এই যে একটু আগে বললে যে আমরা এটা দেখতে পাই, প্রথমত বলতে চাই যে এরকম বেশ কিছু প্রডিউসার্সদের আমরা দেখলাম যারা বাংলা সিনেমায় লগ্নি করলেন তারপরে আর কন্টিনিউ করতে পারলেন না। সেখান থেকে দাঁড়িয়ে ওয়াইডি ফিল্মস কিন্তু একটা সিনেমা করে চলে যায়নি, আবার দুটো সিনেমার অ্যানাউন্সমেন্ট আসছে। সো সেখান থেকে দাঁড়িয়ে এই যে তুমি বললে বাজেট, ফেক বাজেট বা কমিয়ে কমিয়ে বলা বা একটা সিনেমার নেগেটিভ রিভিউ বা ক্রিটিসিজম দিনের দিন দেখে এটা কতটা এফেক্টিভ হয় যদি অডিয়েন্স সেই ভিডিওসগুলো দেখেন, সেক্ষেত্রে তোমাদের কি ধারণা একজন প্রযোজক হিসেবে, একজন অভিনেতা হিসেবেও? অফকোর্স তোমাদের সঙ্গে একদম কথা বলবো না, কারণ তোমরা অল্পতেই সেন্টিমেন্টাল হয়ে যাও। এরকম যদি চলতে থাকে তোমাদের সাথে আড়ি করে দেবো, সত্যি বলছি, ব্যাপারটা এরকম নয়। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম একটা নতুন পডকাস্ট ইন্টারভিউ এপিসোড নিয়ে। আসলে আমি যে সেন্টেন্স দুটো বললাম তার মধ্যে দুটো শব্দ আজকে আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সেন্টিমেন্টাল, যেটা 24শে নভেম্বর স্টার জলসায় দুপুরবেলায় রবিবার সুন্দর লাঞ্চের প্লেট হাতে বসে পড়তে হবে সেন্টিমেন্টাল দেখতে। আর দ্বিতীয়ত হচ্ছে আবার আমরা ওয়াইডি ফিল্মসের তরফ থেকে একটা নতুন সিনেমা পেতে যাচ্ছি, যে সিনেমাটার নাম হচ্ছে আড়ি। আগে বলো তো আমার ইন্ট্রোডাকশনটা তোমাদের কেমন লাগলো? খুব সুন্দর। ওর সাথে খুবই ভালো দিয়েছে। ওর সাথে যদি একটু ভ্রমণেরও কথা বলে দিত, ও জানে না না, আজকে ওটাও ক্লিয়ার করে দেবে। হ্যাঁ, তো একটু এখনই ক্লিয়ার করে দাও। ও করবে। যেরকম আমাদের সেন্টিমেন্টাল এবং আড়ি নিয়ে তুমি একটা জার্নি বললে, তো সেরকমই এই জার্নির মধ্যে আরেকটা ভ্রমণও রয়েছে। সে সিনেমাটার নাম হচ্ছে ওমন ভ্রমণ, যেখানে তিনটে মহিলা কেন্দ্রিক চরিত্রকে নিয়ে তাদের জীবনের গল্প, এবং সেটাও ওয়াইডি ফিল্মসের সাথে আমরা মানে সামার্সে নিয়ে আসছি। আচ্ছা, একটু আগে আমি যে শুনছিলাম যে তোমরা যখন শুটে যাবে তখন আমাদেরকেও নিয়ে চলো, তার মানে ব্যাপারটা এরকমই খানিকটা আমি এখন ফিল করতে পারলাম। প্রথম যে কোয়েশ্চেনটা রাখতে চাই, একটু টাফ হতে পারে প্রশ্নটা, তোমরা কিন্তু আমি জানি তোমরা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, এটা আমরা জানি। স্পেশালি নুসরাত দি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, যার জন্যে নুসরাত দিকে আমার ভীষণ ভালো লাগে। আমরা রিসেন্ট টাইমে শুনতে পাচ্ছি বাংলা সিনেমা নাকি রাইটস বিক্রি করতে অসুবিধে হচ্ছে, মানে সেভাবে নাকি টেলিভিশন রাইটস বিক্রি হচ্ছে না অনেক সিনেমার। সেন্টিমেন্টালের সমসাময়িক যে সিনেমাগুলো এসেছিল এরকমও শুনতে পাওয়া যাচ্ছে বেশ কিছু সিনেমার রাইটস নাকি বিক্রি হয়নি। তো এখান থেকে ইন্ডাস্ট্রির ভেতরকার অনেকের মধ্যেই তো প্রশ্ন জাগতে পারে যে সেন্টিমেন্টালের রাইটস কিভাবে বিক্রি হয়ে টেলিভিশনে চলে আসছে ছবিটা, এই ব্যাপারটা নিয়ে তোমাদের বক্তব্য কি থাকবে? খুব টাফ প্রশ্ন, উত্তর দেবে। দেখো, যাদেরটা হচ্ছে না, আই ফিল না, ইটস ওকে। আই থিঙ্ক হ্যাঁ, আমরা শেয়ার করছি, ওকে চলে যাচ্ছি। আমরা আমাদের সাইড অফ স্টোরি বলতে পারি, বিকজ আমাদের জন্য এই জার্নিটা ইজি ছিল না, বিকজ যেহেতু প্রথম অভিজ্ঞতা নেই, অ্যান্ড সত্যি কথা বলতে সেরকম গডফাদার নেই। এবার অনেকে বলবে যে গডফাদারের কী দরকার আছে, এরা এত বছর ধরে কাজ করছে, কিন্তু সেই কাজটার পেছনেও কোনো গডফাদার ছিল না। আমরা নিজেরা, নুসরাতের একটা নিজস্ব জার্নি আছে, শি ইজ আ সেলফ মেড ওম্যান। আমি নিজে খেটে উঠেছি, আমার পরিবারও ইন্ডাস্ট্রিতে ছিল না। বাট সেখান থেকে প্রোডাকশনে ঢোকা, প্যাশনেট অ্যাবাউট ফিল্মস, জানি না এছাড়া লাইফে কি করব, ছবি বানানো ছাড়া আর কি করবো। তো পারিও না, মানে গাড়ি চালাতে পারি হয়তো, দ্যাট ক্যান বি ওয়ান থিং, বাট অভিনয় ছাড়া বেশি কিছু পারি না। সো সেখান থেকে প্রোডাকশনের জার্নি স্টার্ট। ফিল্ম প্রডিউস করলাম, অনেক নিটিগ্রিটিস বুঝিনি, কোথাও মেন্টালের থেকে সেন্টিমেন্টাল হয়ে গেছে, কাউকে ব্লেম করছি না, নিজের ভুলটাই মেনে নিচ্ছি যে হয়তো আমরাই জানতাম না, যার জন্য এই ভুলটা হয়েছে। নতুনেরই তো ভুল করার দায়িত্ব। জাস্ট আমি ওকে বলতে থাকি যে বেশি ভুল করতে পারবো না, নাহলে অনেকটা পিছিয়ে যাব। সেখান থেকে ফিল্ম রিলিজ হওয়ার পর যে ডিলের তুমি কথা বলছো, আই ফিল কোথাও না কোথাও আমাদের
জন্যেও যে ব্যাপারটা যে খুব ইজি হয়েছে সেটা না, বাট তোমার যদি ইন্টেনশন ঠিক থাকে অ্যান্ড তুমি প্যাশনেটলি কোনো কাজ করেছো অ্যান্ড সেটাকে তুমি নিয়ে যাচ্ছ কারোর কাছে, আই ফিল মানুষে সেটাও বোঝে, যার জন্যে কোথাও না কোথাও ইট ওয়ার্ক ফর আস। আর এটাও তুমি ভাবো যখন সেন্টিমেন্টাল রিলিজ হয় মানুষের রিয়াকশন একরকম এবং অনেক মানুষের রিয়াকশন কিন্তু অন্যরকম পাচ্ছিল, মানে there have been days যেখানে অন্যরা মানে সে নাম তো ডেফিনেটলি নেওয়া যাবে না, কিন্তু কালেকশন নিয়ে একটা আচ্ছা, রাইট বিকজ আজকাল আমরা এটা জানি যে আমরা নতুন, কাউকে ব্লেম করছি না, বিকজ কালকে হয়তো সত্যি কথা বলতে আমরা বড় হয়ে গেলে আমরাও এটাই করবো, কালেকশন বলা হয় না, হয়তো করবো না ঠিক আছে, দেখা যাবে। বাট দ্য থিং ইজ যে কালেকশন কিছু একটা দেখাচ্ছে, একটা অ্যাবসার্ড কালেকশন দেখাচ্ছে, যেটা মানে কিনা যে এত কম টাকার বিজনেস হয়েছে, এইটা হয়েছে, আর এইগুলো বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে ম্যানিপুলেট করার জন্য লোকেদের করা হয়। অ্যাকচুয়াল সেল ফিগার্স আমাদের কাছে আছে, আমরা স্টারে আমরা কিছু বলিনি, বিকজ ক্লারিফিকেশন দেওয়াটাও কোথাও না এটা মনে হয় যে যারা তার মানে নেগেটিভ কথা বলছে তাদেরকে আমরা ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছি। যে লবি আছে তাদের লবিতে কোনো ছবি এলে সেটা অনেক বিজনেস করেছে, অন্য লবির কোনো ছবি এলে সেটা বিজনেসই করে না, সেটা তো চলেই নি, ওটা তো আমরা নতুন, আমরা মানে ওই জার্নিটা যে একটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা, তার সত্ত্বেও যে আমাদের প্রচেষ্টা থাকে সবসময় যে মানুষের কাছে আরো প্রোডাক্টটাকে পৌঁছে দিই, সেটার জন্য ডেফিনেটলি আমাদের টেলিভিশন লাগবে আরো মানুষের কাছে, আরো বাড়িতে পৌঁছে ধরো আমরা 1-on-1 কারোর সাথে মিটিং করছি বা আমরা আমাদের প্রজেক্ট নিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়ার গুজব শুনে কাজ হয় না, সেখানে অন পেপারস প্রত্যেকটা জিনিস দেখে শুনে কাজ হয়, ফিল্মের ক্রেডেনশিয়ালের উপর বেস করে কাজ হয়। হ্যাঁ, আর আমাদের এটা মনে হয়েছে যে না, আমাদের ছবি নিজে কথা বলবে, মানে হয়তো অন্য জিনিস ছড়ানো হচ্ছে সেটাতেও আমরা ঢুকবো কেন, ঢুকবো কি ঢুকবো না সেটাও জানি না ঠিক করে, যেহেতু আমরা নতুন বলে। বাট আলটিমেটলি আজ এখানে আছি আমরা সত্যিই, মানে স্টার হ্যাভ বিন রিয়েলি সাপোর্টিভ, যার জন্যে আমরা এখানে আজকে নতুন প্রডিউসার হয়েও, যেখানে আমরা শুনেছি যে না পুরনো অনেকে আছে যাদের কিন্তু হচ্ছে না, বাট কোথাও একটা গুডউইল আছে, যেটা মানে ওদেরও হয়তো সেটা ওরা দেখেছে, ওদের প্রজেক্ট ভালো লেগেছে, ওরা আমাকে নুসরাতকে যেটা বলেছে যে না ট্রেলারের থেকে আমরা দেখছিলাম, আমরা ভেবেছিলাম এই ছবিটা নেব, সো এটা কিন্তু আমরা জানতাম না। হ্যাঁ, এটা আমরা সত্যিই জানতাম না যে তারা অলরেডি ট্রেলারটা দেখেছে এবং ট্রেলারটা দেখে দে হ্যাড মানে একটা হোপ বা ফেথ ছিল এই প্রজেক্টের উপর, সেটা আমরা পরে জানতে পেরেছি। সো কোথাও মনে হয়েছে যে হয়তো আমরা ঠিক জার্নিতেই আছি, ঠিক রাস্তায়, ঠিক পথে। থ্যাঙ্কফুলি চ্যানেলে কোনো লবি কাজ করে না, সো যার জন্য আজকে। আচ্ছা, এই যে একটু আগে বললে যে আমরা এটা দেখতে পাই, প্রথমত বলতে চাই যে এরকম বেশ কিছু প্রডিউসার্সদের আমরা দেখলাম যারা বাংলা সিনেমায় লগ্নি করলেন, তারপরে আর কন্টিনিউ করতে পারলেন না। সেখান থেকে দাঁড়িয়ে ওয়াইডি ফিল্মস কিন্তু একটা সিনেমা করে চলে যায়নি, আবার 2টো সিনেমার অ্যানাউন্সমেন্ট আসছে। সো সেখান থেকে দাঁড়িয়ে এই যে তুমি বললে বাজেট, ফেক বাজেট বা কমিয়ে বলা, বা একটা সিনেমার নেগেটিভ রিভিউ বা ক্রিটিসিজম দিনের দিন দেখে এটা কতটা এফেক্টিভ হয় যদি অডিয়েন্স সেই ভিডিওসগুলো দেখেন, সেক্ষেত্রে তোমাদের কি ধারণা একজন প্রযোজক হিসেবে, একজন অভিনেতা হিসেবেও? অফকোর্স এটা ম্যাটার করে, এই যে বিকজ আজকের দিনে পুরো খেলাটা হচ্ছে পারসেপশনে, আর খেলা যে বেঙ্গলে প্রথম শুরু হয়েছে সেটা না, খেলা কিন্তু এর আগে বম্বেতে হয়েছে, বম্বে হয়তো হলিউডের থেকে শিখেছে, আই ডোন্ট নো ওয়্যার ইট স্টার্টেড ফ্রম, বাট এইটা নিয়ম আছেই যে বড় মাছ ছোট মাছকে খেতে যায়। সো এইটা নিয়ে এরম না যে আমরা কমপ্লেন করছি বা খারাপ লাগা আছে, বিকজ আজকে হয়তো আমাদের সাথে যেটা হচ্ছে সেটা হয়তো যারা এস্টাবলিশ প্রডিউসার্স আছে তাদের সাথে তখন যখন ওরা নতুন ছিল ওদের সাথে হয়তো এটাই হয়েছে, আমরা জানি না। বিষয়টা কি জানো, খুব সিম্পল, জীবনে যে কোনো কাজে ইউ ক্যান্ট স্টপ, থেমে গেলে তো হবে না। যাই হোক না কেন, যত রকম আজকে লবি হোক, পলিটিক্স হোক, পাশে থাকা হোক বা পাশে না থাকা হোক, তুমি যেটা করতে চাইছো, মানে আমরা যেটা করতে চাই সেটা যদি না করি এবং থেমে যাই, তাহলে কিন্তু কোথাও গিয়ে আমরা পৌঁছবো না যেখানে আমরা পৌঁছতে চাই। সময় সত্যিটা বলে দেয়। এবং হ্যাঁ, টাইম স্পিক্স ফর ইটসেলফ, এবং সময় খুব কম মানুষের হাতে, সে সময়টাকে কারেক্টলি ইউটিলাইজ করতে হবে। সেই দিক থেকেই বলবো যে আর দাঁড়ানো নেই, নেভার লুকিং, মানে হতেই পারে আমরা পড়বো, আবার উঠবো, কখনো দৌড়বো, কখনো হাঁটবো, কিন্তু থামলে হবে না। এক্স্যাক্টলি।
একটা সিনেমা হলে রিলিজ করেছে, সিনেমাটা চলেছে, ফাইনালি টেলিভিশনে আসছে, এটা তো একটা দিক। কিন্তু সিনেমাটার জার্নিটা যেখান থেকে স্টার্ট হয়, অর্থাৎ তোমরা অভিনেতা থেকে প্রযোজক হয়ে উঠলে, যখন সেন্টিমেন্টালটা তৈরি করতে মাঠে নামলে কতটা বেগ পেয়েছিলে গো, সাপোর্ট কতটা পেয়েছিলে, আর সাপোর্ট পাওনি কতটা? সাপোর্ট পেয়েওছি আবার পাইও নি, মানে আমাদের টিম ছিল, যে টিম না থাকলে আমরা কিন্তু ওই ছবিটা করতে পারতাম না। অ্যাট দ্য সেম টাইম বিষয়টা খালি আমাদের প্রবলেম হয়, আমরা নেগেটিভ জিনিসগুলোকে বেশি হাইলাইট করি, যার জন্য ওরাও বেশি পাত্তা পায়। বাট দের হ্যাভ বিন আ লট অফ পিপল হু হ্যাভ বিন ভেরি সাপোর্টিভ, ফ্যান্সের মধ্যে, মিডিয়াদের মধ্যে, প্রোডাকশনের মধ্যে আমাদের। সো আই ফিল আমরা দুজনে একটা স্বপ্ন নিয়ে এগিয়েছি, তাতে কিন্তু ওরকম লোক আমরা পেয়েছি যারা মানে আমাদের প্রতিটা মুহূর্তের সাথে আছে যে কিভাবে প্রজেক্টটা ভালো হবে। অ্যান্ড আই ফিল ইন্টেনশনস ঠিক ছিল, যার জন্য আমরা না কাউকে দেখানোর জন্য ছবি বানাতে আসিনি। আমাদের ছিল যে না, আমরা ছবি করতে ভালোবাসি, এর পরের ছবিও যেটা করছি ভালো লেগেছে তার জন্য করছি। পয়েন্ট এটা না যে আমরা 100টা করবো না 150টা করবো, পয়েন্ট হচ্ছে না ঠিকঠাক একটা সেন ডিসিশন নিয়ে এগোই, যাতে আজকে যখন প্রডিউসার হচ্ছি টাকাটা তো লাগাতে হচ্ছে, সো কেউ না কেউ ভরসা করেই দিচ্ছে, সো যাতে মানুষও বিশ্বাস করতে পারে আর তারা ইনভেস্ট করে। আর যত বেশি ইনভেস্টর আসে আমাদের ইন্ডাস্ট্রিতে তত বেশি বাংলা সিনেমা চলবে। এই যে আমরা কথা বলার সময় বলি না, গ্রাম কেন্দ্রিক অডিয়েন্স, শহর কেন্দ্রিক অডিয়েন্স, এই বিভাজনটা আজকের দিনে দাঁড়িয়ে বাংলা সিনেমার ক্ষেত্রে উপকারী না অপকারী? আমি মনে হয় কনসেপ্টটা ভুল অ্যাকচুয়ালি। এবার আমি তোমাকে একটা বেসিক কথা বলছি, বারিং সোশ্যাল মিডিয়াতে কি কালেকশন দিচ্ছে না দিচ্ছে। গ্রামের হল আমাকে ফুল দিচ্ছে, সেটা আমরা কালেকশন দেখেছি আমি আর নুসরাত 10,000 টাকা। ওরা কম টাকায় টিকিট কাটছে বলে কি তাদের ভালোবাসা কম? একদমই নয়। এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে? এখানে কয়েকটা লবির হলের তুমি রিপোর্ট বার করে তুমি বলছো এটা কালেকশন না। আমরা গেছি, আমাদের যে আমরা খালি বুঝেছি ও আচ্ছা যেই দর্শকের জন্য আমরা বানিয়েছি ওই টিকিটে আমাদের টাকা উঠবে না, তার মানে যে দর্শকের ভালোবাসা কম সেটা না। ম্যানিপুলেটিভ রিপোর্টসে কারোরই যাওয়া উচিত নয়। বিষয়টা হচ্ছে, আর তুমি যে বিভাজনটার কথা বলছো, আজকে কিন্তু চয়েস আর অপশনস ফোনে অ্যাভেলেবল আছে, এবং মানুষে কিন্তু যখন হলে মিস আউট করেছে, ধরো যদি আজকে সেন্টিমেন্টাল একটা গ্রামের অডিয়েন্সের জন্য না লাগাতাম, তারা কিন্তু সেন্টিমেন্টাল আবার ফোনে এখন রবিবার দুপুরবেলা বসে দেখতে পারবে। সো ওইটা নেই, গ্রামের মানুষও যে কন্টেন্ট দেখতে চায় সেই কন্টেন্টই দেখতে পাচ্ছে। তারা মাঝে মাঝে কমপ্লেক্স সিনেমাও দেখছে, মাঝে মাঝে এন্টারটেনিং সিনেমাও দেখছে। আমরা সেদিন দেখতে চাই যখন আমাদের শহুরে অডিয়েন্সও যেভাবে কমপ্লেক্স সিনেমাস দেখছে, সেভাবে কিন্তু তারাও এন্টারটেইনিং সিনেমা যেদিন দেখবে সেদিন আমরা খুব খুশি হব। আর আই থিঙ্ক সেদিনটা দূরে নয়, বিকজ প্রচুর এন্টারটেইনমেন্ট আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যেই হিসাবে ছবি হচ্ছে, যে হিসাবে কন্টেন্ট এগোচ্ছে, আই থিঙ্ক হ্যাঁ মানে কোথাও না কোথাও যে ওই সবসময় একটা বলতো না একটা মিডওয়ে ক্র্যাক করতে হবে, যেটা না কমার্শিয়াল না পুরোপুরি আরবান। আই থিঙ্ক উই আর রিচিং দেয়ার, বিকজ যতটা ফল ছিল ইন্ডাস্ট্রি, আই থিঙ্ক ওই ফলটা হয়ে গেছে। এরপর থেকে ইউ ক্যান জাস্ট গো আপ, মানে বেটারই হচ্ছে। 24শে নভেম্বর তো সেন্টিমেন্টাল আসছে, কিন্তু এবারে আমাদের একটু আরও একটা সিনেমা নিয়ে একটু কথা বলতে হবে। আচ্ছা, আরি কোন জনরার ফিল্ম? আমি জানি না আরির কি জনার, বিকজ এই প্রশ্নটাও আমাকে করেছিল। তো তাহলে আমরা কি কমার্শিয়াল ছবি করছি না আমরা আরবান ফিল্ম করছি? আমি বললাম যে ওটা আমি তোমাকে বোঝাতে পারবো না, এই ছবিটা হতে দাও, এটা কমার্শিয়াল ছবি। কিন্তু ও বলছে যে না এটা কিন্তু এটাতে তো এটা আরবান আছে। সো আরি ইজ লাইক, আমার মনে হয় সেফ, যদি একদম সেফলি বোঝাতে হয় তাহলে বলতে হবে এটা ছবি, একটা ভালো ইমোশনাল ছবি, যেটাকে কমার্শিয়াল বা আরবানের মধ্যে মানে ভাগাভাগি না করে দেওয়াটা বেটার। মানুষই দেখুক, তারাই বলুক। এটা তো বেসিক্যালি একটি মা ছেলের গল্প। আচ্ছা, তোমরা কি চুজ করলে যেহেতু বাবা ছেলের গল্প ওয়ার্ক করছে খুব ভালো মাল্টিপ্লেক্সে, সেই জন্য এই ধরনের একটা গল্প সিলেক্ট করলে? না, এই ফিল্মটা অ্যাকচুয়ালি ইটস আ ডেডিকেশন টু মাই মম। আমার এরম একটা ছবি অনেক টাইম ধরেই বানানো ছিল। আমি আর নুসরাত এটা ডিসকাসও করেছিলাম, জাস্ট স্ক্রিপ্টটা ফিগার আউট করতে পারছিলাম না। সো বাবা ছেলে না হিসেবটা আলাদা হয়, মা ছেলে যে এর আগে হয়নি, অনেক হয়েছে মা ছেলের ফিল্ম। সো বিষয়টা সেটা না, ইটস লাইক আ ট্রিবিউট টু অল দ্য মাদার্স, স্পেশালি বাঙালি মারা যেটা হয়, তারা না ছেলেদের হাতছাড়া করতে চায় না। এটা আমি নিজের মাকেই বলতাম যখন মা ছিল।
মানে এটা একটা অন্য অভিজ্ঞতা, অন্য রকমের অনুভূতি। বাঙালি মায়ের ছেলে হওয়া, বাঙালি মায়ের ছেলে হওয়া মানে অবাঙালিদের আলাদা বিষয়। আমরা যখন দেখবো ছবিটা আমরা ফিল করবো বাঙালি। আই থিংক সো প্রত্যেকটা মা ফিল করতে পারবে, প্রত্যেকটা ছেলে ফিল করতে পারবে, প্রত্যেকটা বাচ্চা, শুধু ছেলে কেন মেয়েরাও ফিল করতে পারবে। আরো একটি যে সিনেমার কথা বলছিলে সেটা নিয়ে যদি একটু কিছু শেয়ার করো। ও বলুক। সেটা 3টে মেয়ের গল্প এবং কিভাবে তারা নিজের জীবনকে খুঁজে পায়, আবার খুঁজে পায়, সেটা গল্প। ইট ইজ অ্যাবাউট এম্পাওয়ারমেন্ট। এবং সেই সিনেমায় আমার সাথে রয়েছে স্বস্তিকা মুখার্জি এবং রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি। ওয়াও, ফ্যান্টাস্টিক কাস্টিং। স্টোরি আমি এখনই প্রেমে পড়ে গেলাম। তাদের তিনটে মেয়ের 3টে আলাদা জীবন এবং সেই জীবনের ভাঙন ভেঙে তারা কিভাবে একসাথে আবার আকাশে উঠতে চায়, সর্ট অফ আ স্টোরি। সো তাদের জার্নি স্টোরি। জাস্ট আমি আর লাস্ট দুটো প্রশ্ন করবো, কারণ আমি এবার খুব বকা খাবো। ছোট ছোট দুটো প্রশ্ন, চিন্তা করো না। জাস্ট এইগুলো থেকে একটু বেরিয়ে, খাদান আসছে 20শে ডিসেম্বর। দেবদা এতদিন পরে মেন স্ট্রিম মাসালা ছবিতে, তোমরা কতটা এক্সাইটেড? আই থিঙ্ক আমাদের এই কনভারসেশন হয়েছিল মানে লাস্ট সময়, আর ইনফ্যাক্ট টেকার ইয়েতেও আই ফিল যে এটা অনেক আগে হওয়া উচিত ছিল। অ্যান্ড এভরিবডি হ্যাজ কেপ্ট দেয়ার ফিঙ্গার্স ক্রস বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি। যে যেটা বললাম না, যে এখন যে ছবি হচ্ছে এটা কিন্তু ইন্ডাস্ট্রি বেটারের দিকে নিয়ে। এটা আমার মনে আছে যখন আমরা হোটেলে বসে কৌশলের সাথে আমরা কথা বলছিলাম মেন্টালের প্রমোশনের সময়, তখনও আমরা মেনশন করেছিলাম যে এই ধরনের ছবি আসা উচিত এবং মানুষের ভালোবাসা পাচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি দেয়ার ইজ এ গ্রেট পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ। আগামী 24শে নভেম্বর দুপুরবেলায় স্টার জলসায় আসছে সেন্টিমেন্টাল। আপনারা প্রত্যেকে দেখুন এবং অবশ্যই আপনাদের ফিডব্যাকটা ফেসবুকে লেখালেখি করে শেয়ার করুন। তাতে করে কি হবে জানেন, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আরও মেন স্ট্রিম মশালা ছবির পরিমাণ বাড়বে। থ্যাংক ইউ সো মাচ ইয়াজদা নুসরাত দি, খুব ভালো থেকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।